মন্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ইন্টারভিউ করছিলাম সেই সময় বাংলাদেশের আওয়ামী লীগের আমলে, এই মোমেন সাহেব ছিল আওয়ামী লীগের আমলের থেকে ঢুকে ডয়েচে বেলের হয়ে, তো কি দুইজনকে মেরে ফেলছে নাকি একজনকে মেরে ফেলছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিল ওরা বাহাদুরি দেখাইতে আসছিল, ওদেরকে দেখাই দিছি। দিস ইজ নট দি, মানে এটা তো কূটনীতিক কথা হইতে পারে না যে বিএসএফের সাথে কাছে নিয়ে পুলিশ যাবে এখন, মানে এটা পররাষ্ট্রনীতি, এটা দেশপ্রেমের তো একটা বড় চেতনার দায় না। আপনাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র সেনাবাহিনী, শুধুমাত্র সামরিক বাহিনী অথবা বাহিনীর সদস্যদের উপর ভিত্তি করে বাংলাদেশ সেই ৭১ তো স্বাধীন হয় নাই, ২৪ তো আমাদের শুধু প্রশাসনকে মোকাবেলা করে না, আমরা প্রশাসন, সরকার এবং একটা আধিপত্যবাদকে মোকাবেলা করে তাদেরকে উৎখাত করা হয়েছে। সুতরাং এটা তো গর্বেরই ব্যাপার, এটা ধারণ করার ব্যাপার। সেই জায়গায় আপনি যে কোশ্চেনটা করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রশ্নে মূলত ছাত্রদের দাবি ছিল, ছাত্রদের সাথে ছাত্রদের দাবি ছিল এবং অন্যান্য পার্টিগুলোর সাথেও বাংলাদেশ জামাত ইসলামের যতটুকু আলাপ আলোচনা তখন ছিল, আপনারা জানেন যে আলোচনার ভিত্তিতেই যখন এটা আলোচনা এসছে ওই সময় প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে সামনে রেখে এই কাজটা করলে বাংলাদেশের তাৎক্ষণিক স্থিতিশীলতাটাকে ধরে রাখা অপেক্ষাকৃত আমাদের জন্য মনে হয়েছে এটা যৌক্তিক, সেই জায়গাটা বাংলাদেশ জামাত ইসলামী ধারণ করেছে। ওকে, আমি একই প্রশ্ন মাসুদ আপনাকে ধন্যবাদ, জনাব আজিজুল বারী হেলাল আপনি করতে চাই, খুব দ্রুত আপনি কি বলবেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার পিছনে বিএনপির অবস্থান কি ছিল? না, এটা ঠিক, প্রফেসর ইউনূস একটা আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, এরকম একটি ট্রানজিশনাল পিরিয়ড, এরকম একটি গণ অভ্যুত্থানের পরে তার মতো একজন ব্যক্তিত্বকেই প্রধান উপদেষ্টা হিসেবে জনগণ, বিএনপি সবাই আর কি মেনে নিয়েছিল। এ ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে পারফরমেন্সের দুর্বলতা, বর্তমান ইউনূস সরকার কতগুলো ভুল তিনি করে ফেলেছেন। যেমন তিনি আমাদের এই যে গণ অভ্যুত্থানের ঐক্যকে অনেকটা ক্ষেত্রে কিন্তু বিনষ্ট করেছেন। যেমন তিনি যখন বললেন তার নিয়োগকর্তা ছাত্ররা একটা শ্রেণীকে তিনি হাইলাইট করলেন, তখন এই আন্দোলনে সবাই, আমরা বলছি, মাসুদও বলছে, আমিও বলছি, সবাই আমরা অংশগ্রহণ করেছি, সেখানে একটি শ্রেণীকে বিশেষভাবে হাইলাইট করা, তারপরে যখন বলে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড অমক, তখন কিন্তু আমাদের সমস্যাগুলো হয়। এবং তিনি এই উপদেষ্টা কেন আপনি যখন সবাই সমন্বিতভাবে একটি আন্দোলন, একটি গণ অভ্যুত্থান করলো, তখন আপনি একক কোনো ব্যক্তিকে ক্রেডিট দিতে চান না, একক কোনো ব্যক্তি মানে কি ডেফিনেটলি তো ছাত্রদের ক্রেডিট তো দিতে হবে, আপনার ডিউ ক্রেডিট। ছাত্রদের ডিসক্রেডিট তো কেউ করছে না, করছে তো। ডক্টর ইউনূস বলছে যে এই ছেলেটা পিছন দিক থেকে এটা আন্দোলন করছে, অসুবিধা কি? এটা কি ঠিক? এটা কি ঠিক? তাহলে আর মানুষ এটা ঠিক না, এটা আপনি বলতে হবে না। ওরা সামনে ছিল, তাহলে আপনি ওরা অত্যাচারিত হয়েছে, সামনে সবাই ছিল। শুনেন, সামনে যে ব্যানারটা ছিল, আমাদের তো অনেক ছেলে, আমি তো বললাম 150 নেতা কর্মী 34 জনে আমাদেরই মারা গেছে, আমি সেই হিসাবে যাচ্ছি না। কিন্তু যে ব্যানারটা আমরা দিয়েছিলাম সবাই ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কৌশলের কারণে আমরা একটি অরাজনৈতিক ব্যানার দিয়েছিলাম। আজকে তারা যখন ক্রেডিট ক্লেম করে তখনই কিন্তু বিভক্তি আসে। আপনারা ব্যানার দিবেন কেমনে? আপনারা ব্যানার দিলে তো সাউন্ড গ্রেনেড মারলে আপনারা চলে যান। না, সাউন্ড গ্রেনেড মারলে সবাই যাবে। সাউন্ড গ্রেনেড মারলে এখানে তো সাউন্ড না, ওরা তো উল্টা, ওরা তো একটা মারে একটাই মরে, আর কেউ মরে না, যায় না। ওরা মানে কারা? সেখানে ছাত্ররা কি রাজনৈতিক ছাত্ররা ছিল না? ছাত্রদল ছিল না? ছাত্র শিবির ছিল না? ছাত্র ইউনিয়ন ছিল না? বামপন্থী ছাত্র সংগঠন ছিল? সবাই ছিল। গুটি কয়েক ছেলেকে যদি আপনি বলেন, হ্যাঁ, তখন আপনার পার্থক্যটা কি? হেলাল ভাই আপনি দেখেন, আমার মাইরেন না, কিন্তু আপনি পার্থক্যটা দেখেন। ওরা ছিল এখানে, সাহসটা পাইছে কই? ওরা সাহসটা পাইছে আপনাদের, মানে আমরা তো এই যে বিএনপি নেতাদের থেকে আলাদা ছিল, সেই জন্য পাইছে না। বিএনপি নেতারা সেখানে ছিল, বিএনপি ছাত্রদলের নেতারা থাকলে কইতো যে একটু দৌড় দিয়া হিট এন্ড রান করে চলে আসো পালায়া। এটা হলো আপনার স্পেকুলেশন। 17 বছর ধরে তাই দেখছি ভাই, 17 বছর আন্দোলন করছি। আপনার একটা আন্দোলন তো আপনি বললেই তো, মানে আন্দোলন করতে ডিনার পার্টি না যে আপনি বললেন আর আন্দোলনটা হয়ে গেল। 17 বছর আমরা জমিনটা তৈরি করেছি, তার উপর দাঁড়িয়ে আমাদের এই ছাত্র ভাইয়েরা, সমস্ত রাজনৈতিক দলের ছাত্র ভাইয়েরা উপসংহার টেনেছে। আমি এই জন্য বলি, এই ছাত্র ভাইয়েরা হলো আমাদের আন্দোলনের সন্তান, এই অভ্যুত্থানের সন্তান। তার মানে এই না যে করজোরে নিবেদন করি আপনাদের আন্দোলনের সন্তান 24 না, 24-এর আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে আপনারা তাদের সঙ্গে ছিলেন। আপনারা এইভাবে ডিভিশন করেন বিধায় কিন্তু আজকে বাংলাদেশের এই তর্ক এবং বিতর্কে ফ্যাসিবাদের যত অপবাদ, মাফিয়ার যত অপবাদ, তা চাপা পড়ে যাচ্ছে এবং বাংলাদেশে বিভিন্ন প্রতিবিপ্লবী সিনড্রোম দেখা দিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি যে অ্যাঙ্গোলা স্বাধীনতার কথা বলেছিলাম, অগস্তিনো নেটোর নাম আপনারা সবাই শুনেছেন। অ্যাঙ্গোলা স্বাধীনতা যুদ্ধের নায়ক অগস্তিনো নেটোর যদি আত্মজীবনীটা দেখেন তাহলে দেখবেন যে তিনি স্বাধীনতার পরে যখন দেশে সুরক্ষা নিশ্চিত হয়েছে,
তার দল মনে করেছে তখন তিনি যাবেন। আমাদের দল যখন মনে করবে যে এখন দেশে যাওয়া উচিত, তখন অবশ্যই তারেক রহমান দেশে আসবেন। সুতরাং এটা নিয়ে অন্য কোনো ন্যারেটিভ বানানো উচিত না। এবং পেট্রোলিয়াম গ্যাস 2019 সালে ভারত এবং বাংলাদেশ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত এবং ট্রায়াল বেসিসে একটি চালানো ভারতের ত্রিপুরা রাজ্যে এবং অন্য জায়গায় গিয়েছিল 2019 সালে। আপনি দেখবেন আবার 2019 সালে কি হয়েছিল ভাই? তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এবং এলপিজি, এই দুইটা গ্যাসের ভারতের সাথে আপনার বাংলাদেশের সমঝোতা স্মারক চুক্তি হওয়ার পরে আপনার ট্রায়াল বেসিসে একটি চালান ত্রিপুরা রাজ্যে এবং আরেকটি কোথায় যাবে 2019 সালে। সেটা কার গ্যাস কে বানাইছে? সুতরাং বাংলাদেশ থেকে তোলা গ্যাস, টাকার গ্যাস, আমাদের এলপিজি গ্যাস, আমাদের আমরা যে এলপিজি, আমাদের যে তরলীকৃত গ্যাস পেট্রোলিয়াম গ্যাস, সেই গ্যাসটা গিয়েছে। আপনি কি কার সোর্স থেকে তুলছে? বাংলাদেশের সোর্স থেকে না ইন্ডিয়ার সোর্স থেকে? আমাদের সোর্স থেকে তোলা হয়েছে। আমাদের গ্যাস, আমাদের গ্যাস ওটা তুলে আমি এটা দেখব না। ঠিক আছে, আপনি 2019 সালে চুক্তিটা পড়েন। ভারত বাংলাদেশ যে ওই চুক্তিগুলি তো অবশ্যই, মানে এতে তো কোনো সন্দেহ নাই হেলাল ভাই। মানে আওয়ামী লীগের তো ইন্টারেস্টিং, আওয়ামী লীগের শেখ হাসিনা নিজে বলছে, আমাদের এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে বাইর করতে হয় নাই। আওয়ামী লীগ নিজে বলছে বিএনপি ভারতকে যা দিয়েছি তা তারা কোনোদিন ভুলতে পারবে না। এটা শেখ হাসিনা নিজে বলছে, তার মন্ত্রীরা পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে বলছে যে আমাদের আওয়ামী লীগকে আরো কিছুদিন রাইখা দেন। সুতরাং বিএনপি ভারতের সাথে কখনো না, বিএনপিটা তাই বলে অস্বীকার করেন না ভাই। আপনি আবার পড়েন সাইফুর রহমান গ্যাস পাঠাতে চাইছিল কিনা, খালেদা জিয়া এটাতে সমর্থন দিছিল কিনা, আবার পড়েন বিবিআনার আর সমর্থন। আরে ভাই পারে নাই তো আমাদের জন্য, আমরা হরতাল করছি এই জন্য পারেন নাই না। সেটা আপনার যদি সেটা করে থাকে তা দেশের জন্যই তো করেছেন, আর আমরা যদি না দিয়ে থাকি বিএনপি আমাদেরকে পিটা দিছে সেই সময়। না না, পেপারে আছে, পড়ে দেখেন। তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি, আপনি পড়ে দেখেন। উপর যে হামলাটা হয়েছে সেটা আওয়ামী লীগ করেছে। আনু স্যারের উপর হামলা বিএনপিও করছে, এই যে বিবিআনার গ্যাস রপ্তানি নিয়ে। সাইফুর রহমানের পাতার পর পাতা বক্তব্য আছে ভাই, মাটির তলে গ্যাস রেখে লাভ কি? বরঞ্চ বিএনপি বলেছে যে বাপেক্স কে উন্নত মানের করে না করে আমরা কেন বাইরের কোম্পানিগুলোকে বাংলাদেশে গ্যাস উৎপাদন। বিএনপি এগুলো হচ্ছে লিপ সার্ভিস। 5 বছরে একটুও বাপেক্সের উন্নতি করে না রে ভাই। আপনি এখন আপনি ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইরে জিজ্ঞেস করেন, টুকু ভাই কতবার চাইছে পেট্রোলে এর বাজেট দিছে কিনা, জিজ্ঞেস করেন এখনই। না না, আপনার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরিং কর্পোরেশনকে তো আমরাই আপনার আধুনিকায়ন যতটুকু করার করেছি, কিন্তু অন্য আমলে, আওয়ামী লীগের আমলে এই বাপেক্স কে ঠুটো জগন্নাথ বানিয়ে। আর একটা কথা বলি, টাটাকে আপনারা জমি দিতে চাইছেন, একটা নির্দিষ্ট মূল্যে গ্যাস দিতে চাইছেন, একটা লম্বা সময় ধরে, এটা বহুত কিছু করছেন, আন্দোলনের মুখে আপনারা পিছিয়ে আসলেন। সুতরাং আপনারা খুব ইন্ডিয়া বিরোধী। আপনারা ইন্ডিয়ার ক্ষমতায় আসলে আবার ইন্ডিয়ার পেটের মধ্যেই ঢুকে যাবেন, যতই মুখে ইন্ডিয়ার সাথে ওয়ার্কিং, অবশ্যই এটা জামাত ইসলামীও করবে, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা ওয়ার্কিং রিলেশন রাখি, কিন্তু আমরা কখনো সাবসার্ভিয়েন্ট ওয়ার্ক রিলেশন না রে ভাই, ওয়ার্ক রিলেশন না, অনেক ভালোবাসার রিলেশনও রাখেন। আমি বলি তো, জনাব গোলাম আজমের ছেলে এই আন্দোলন করা থাকা অবস্থায় ইন্ডিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, ভালোবাসার সম্পর্ক আছে। হ্যাঁ, সেটা উত্তর আমি দিব না। আমি বলতেছি হচ্ছে যে ভালোবাসার সম্পর্ক থাকে, পলিটিক্যালি একটা অবস্থান। এইবার দেখেন বিএনপি যে স্ট্যান্ডটা তার ক্লিয়ার করলো যে ভারত বিরোধী মনোভাব জনগণ যখন তুঙ্গে, তখন এই জনগণের মনোভাব আপনার ধারণ করেই তো আমরা প্রোগ্রামগুলো। একটা দেশের পররাষ্ট্রনীতি কোনোদিন একটা বিরোধী, একটা দেশ বিরোধী মনোভাব হইতে পারে? নিবে কেউ? কেমন কথা ভাই? না, আমি তো চাবো, কিন্তু আবার যে পররাষ্ট্রনীতি আপনার আছেন যে ফ্রেন্ডস টু অল ম্যানেজ টু নান, এটাও তো একটা দেশের পররাষ্ট্র। সেটা আওয়ামী লীগ করে না, এটা আওয়ামী লীগের দায়, সেটা আওয়ামী লীগের দায়, সেটা আওয়ামী লীগের দায়, আওয়ামী লীগ করে না। আমরা সেটা বলছি। আচ্ছা, আমি লাস্ট প্রশ্ন করি। এই যে মানুষজন আপনাকে সাইবার যোদ্ধারা এখন আমার উপরে ঝাঁপায় পড়বে, আমি ভারতীয় দালাল এসে বলে টলে। এখন তো একটা চালু হয়েছে, হয় ভারতীয় দালাল নাইলে পাকিস্তানি দালাল হইতে হবে, নাইলে যে কই যাইতে হবে জানি না। যাক, ঝাঁপায় পড়লেন, আমি তো এখন আর কি করবো। লাস্ট প্রশ্ন করি, যে সেইটা হচ্ছে যে আমি ইয়া ভাইরে দিয়েই শুরু করি, মাসুদ ভাইরে দিয়ে শুরু করি। একই প্রশ্ন যেটা হেলাল ভাইকে দিয়ে শেষ করবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি 1 মিনিট 1 মিনিটের মধ্যে যদি একটু শেষ করেন। সেটা হচ্ছে বিবিসি বাংলা একটা নিউজ করছে, সেটা হচ্ছে ধর্মভিত্তিক দলগুলিকে নিয়ে বিএনপি ও জামাতের রশি টানাটানি কেন। আসলে এটা শুরু হয়েছে যে জনাব শফিকুর রহমান সাহেব পীর সাহেব চরমনায় জনাব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করলেন, এরপরে আবার দেখা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়ে আবার দেখা করছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেবের সঙ্গে। আপনাদের টেক একটু শুনবো। প্রথমে একটু মাসুদ ভাইয়ের কথা শুনে, যে মাসুদ ভাই আসলে রশি টানাটানি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, একটু যদি এটা বলতেন, খালি একটু আপনার অনুভূতিটা একটু শোনায় রাখি। আমরা কিন্তু দেখছি জামায়াতে ইসলামীকে খুব বেশি জায়গা অনেক ইসলামিক দলে নীতি দিতে চায় না। আমরা বাবুনগরী সাহেবের কথা শুনছি, বাবুনগরী সাহেব বলছিলেন যে জামায়াতে ইসলামী অনেক খারাপ। থাক, আমি আর এত কথা বলতে চাই না, মানে বলছে খারাপ। যাই হোক,
জি, আমাদের মাসুদ। খারাপ বলাটা ভালো বলাটা একজন মানুষের তার গণতান্ত্রিক অধিকার। এটাকে আমরা সবসময় বলি যে আমাদেরকে যারা পর্যবেক্ষণ করেন, কোনো পরামর্শ পর্যালোচনা দেন, সেটাকে আমরা একজন শুভাকাঙ্ক্ষী হিসাবেই ধরে নিই। আমাদের কোনো সংশোধনের সুযোগ থাকলে সেটা আমরা সংশোধন করি। সেই জায়গায় আমি মনে করি এখন বর্তমান সময় যেটা হয়েছে যে আমরা এখন দেখছি যে বর্তমান সময় বিএনপির পক্ষ থেকে এখন ধর্মকে একটা প্রধান শত্রুতে পরিণত করা হয়েছে। আলেমদের ব্যাপারে কথা বলা শুরু হয়েছে, ইসলামকে টার্গেট করা হয়েছে, ইভেন বলা হচ্ছে যে আমরা শরিয়া আইন এটা চাই না। তো বাংলাদেশের 90% মানুষ যেখানে মুসলিম, তাদের ব্যাপারে আমরা কি বলতে চাই? জামাতকে টার্গেট করে এখন কথা বলার চেষ্টা করা হচ্ছে, প্রধান হাতিয়ার বানানো হচ্ছে আবার সেই 1971 সালকে, আবার সম্পদ বানানো হচ্ছে আমাদের সেই সংবিধানকে, রাষ্ট্রপতিকে আমরা রাখতে চাই, আমরা নির্বাচন ছাড়া আর কোনো কথা বলতে চাই না। অথচ দেখেন সিরিয়ায় বাশার আল আসাদের দল নিষিদ্ধ করা হয়েছে, তাদের বাশার আল আসাদের সংবিধানকে সরাসরি সেখানে নিষিদ্ধ করা হয়েছে, সিকিউরিটি যে ফোর্স তাদেরকে বিলুপ্ত করা হয়েছে, আহমদ সারা এখন সেখানকার দায়িত্ব নিয়েছে। তো এই যে একটা দেশে পতনের পর এই জিনিসগুলোকে আমরা এখন বিরোধিতা করছি, আসলে কি টার্গেটে করছি?